যাদের আইএলটিএস রিডিং সম্পর্কে টোটালি কোনো ধারণা নাই, আই থিঙ্ক দ্যাট দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর দি টু নো বেসিক ইনফরমেশন অ্যাবাউট আইএলটিএস রিডিং। আইএলটিএস এর 4টি মডিউলের মধ্যে আপনার রিডিং মডিউলটা একটা গুরুত্বপূর্ণ মডিউল, অ্যান্ড দিস মডিউল ইজ ভেরি হার্ডেস্ট অ্যামং অফ দিম। আজকে আমরা আইএলটিএস রিডিং সম্পর্কে A to Z বেসিক ইনফরমেশন জানবো। প্রথমত আমরা জানবো হোয়াট ইজ আইএলটিএস রিডিং। আইএলটিএস রিডিংটা কি? মূলত আপনার আইএলটিএস রিডিং এক্সামের মাধ্যমে আপনি ইংরেজি পড়ে কতটুকু বোঝেন তার দক্ষতাটাকে আপনার আইএলটিএস রিডিং এক্সামের মাধ্যমে যাচাই করা হয়। যখন আপনি একটা ইংলিশ প্যাসেজ পড়েন অথবা আপনি ইংলিশ নিউজ পেপার পড়েন, ওই নিউজ পেপার বা প্যাসেজ পড়ে আপনি ইংলিশে কতটুকু বোঝেন, যে আপনি একটা প্যাসেজ পড়লেন আপনি কতটুকু বুঝলেন তা নির্ণয় করা হয় আপনার রিডিং এক্সামের মাধ্যমে। আপনার আইএলটিএস রিডিংয়ে এক্সাম টাইম দিবে আপনাকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা দিবে। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে প্রতিটি ফ্যাসেজে আপনাকে 20 মিনিট করে সময় দিবে। টোটাল আপনার 3টা ফ্যাসেজ থাকবে, 3টা ফ্যাসেজ আপনাকে 1 ঘন্টার মধ্যে সলভ করতে হবে। তারপরে আমরা যদি দেখি, টাইম ইজ নট প্রোভাইডেড ফর নোট টেকিং, অর্থাৎ আপনাকে লিসনিং এ যেরকম 10 মিনিট দিবে নোট টেকিং এর জন্য, বাট রিডিং এ আপনাকে নোট টেকিং এর জন্য এক্সট্রা কোনো টাইম দিবে না। আপনাকে 60 মিনিটের মধ্যে আপনার নোট টেকিংটা করতে হবে, অর্থাৎ আপনার কোশ্চেন পেপার থেকে মেইন পেপারে আনসার ট্রান্সফার করার জন্য এক্সট্রা কোনো টাইম দিবে না রিডিং মডিউলের মধ্যে। তারপরে আপনার রিডিং টেস্ট ইজ ডিফারেন্ট বিটুইন একাডেমিক অ্যান্ড জেনারেল। একাডেমিক এবং জেনারেলের ক্ষেত্রে আপনার রিডিং টেস্টটা ডিফারেন্ট হয়। বেসিক্যালি আপনার জেনারেল ট্রেনিং এর স্টুডেন্ট দ্বারা তাদের জন্য রিডিং মডিউলটা অনেক সহজ হয়ে থাকে, বিশেষ করে প্যাসেজ 1 প্যাসেজ 2টা অনেক সহজ হয়ে থাকে, বাট প্যাসেজ 3 আপনার একাডেমিকের মতো সিমিলারই থাকে। আপনার একাডেমিক রিডিং বলতে বোঝায় মূলত আইএলটিএস 2 ধরনের হয়, একটা হলো একাডেমিক আর একটা হলো জেনারেল। একাডেমিকটা তাদের জন্য যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনা করতে যায়, তখন তাদের একাডেমিক রিডিংটাই দেওয়া লাগে। আবার জেনারেল ট্রেনিং বলতে বোঝায় আপনার যারা দেশের বাইরে আপনার জব করতে যায় অথবা কোনো কাজে যায় অথবা অধিবেশনের জন্য যায়, তখন তাদেরকে জেনারেল ট্রেনিংটাই দেওয়া লাগে। আর জেনারেল ট্রেনিংটা সবসময় আপনার সহজ হয়ে থাকে, বিশেষ করে রিডিং এর প্যাসেজ 1 প্যাসেজ 2টা অনেক সহজ হয়। আইএলটিএস রিডিং এ আপনার 3টি প্যাসেজ থাকে, প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। আপনার 40টি কোশ্চেন থাকবে, 40টি প্রশ্নেরই আপনার উত্তর দিতে হবে। আপনার প্যাসেজ 1-এ 13টি কোশ্চেন থাকে এবং তুলনামূলকভাবে আপনার প্যাসেজ 1টা সহজ হয় প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 থেকে। তারপরে আমরা যদি দেখি প্যাসেজ 2তে আপনার 13টি কোশ্চেন থাকবে, তুলনামূলক একটু কঠিন হয় প্যাসেজ 1 থেকে। যদি দেখি আমরা প্যাসেজ 3তে আপনার 14টি কোশ্চেন থাকবে এবং তুলনামূলকভাবে অনেক কঠিন হয় আপনার প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 থেকে। তারপর আমরা দেখবো আইএলটিএস রিডিং এর কোশ্চেন টাইপ সম্পর্কে। আমরা জানি যে আইএলটিএস রিডিং এ বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ থাকে, তার মধ্যে অন্যতম হলো ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। এখন আমরা যদি দেখি ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেনটা কি, এটি হলো আপনার ট্রু ফলস নট গিভেন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন। মাইকেল ফ্যারাডে ছিল প্রথম পারসন টু রিকগনাইজ, স্বীকার করতে, পার্কিন্স অ্যাবিলিটি অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট। তাহলে আমরা যদি দেখি এখানে লেখা আছে মাইকেল ফ্যারাডে ছিল প্রথম ব্যক্তি যে কিনা পার্কিন্সের সক্ষমতাটাকে স্বীকার করেছিল একটা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে। এখানে আমরা যদি দেখি ট্রুটা কিভাবে হয়, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ইনফরমেশন। এখন যদি ইনফরমেশনটার সাথে এগ্রি করে যে আপনার মাইকেল ফ্যারাডে ছিল প্রথম ব্যক্তি যে কিনা পার্কিন্সের সক্ষমতাটাকে কি করছে, স্বীকার করছে কেমিস্ট্রি স্টুডেন্ট হিসাবে। যদি এই তথ্যটা যদি আপনার প্যাসেজে দেওয়া থাকে, প্যাসেজে যদি আমরা ইনফরমেশনটা পাই, তাহলে এটি হবে ট্রু। আমরা যদি ফলসটা দেখি যে এইটা কিভাবে ফলস হবে, ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাক্টস উইথ ইনফরমেশন। যদি আপনার যে ইনফরমেশনটা দেওয়া আছে ইনফরমেশনটার সাথে এগ্রি না করে, অর্থাৎ এই ইনফরমেশনটা যদি ভুল হয়, যেমন মাইকেল ফ্যারাডে ছিল প্রথম ব্যক্তি, এখন যদি আমরা কোশ্চেনে আছে প্রথম ব্যক্তি, এখন যদি আমরা প্যাসেজে দেখি মাইকেল ফ্যারাডে ছিল দ্বিতীয় ব্যক্তি যে কিনা পার্কিন্সের সক্ষমতাটাকে একটা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসাবে স্বীকার করছে, তখন কিন্তু এটার অ্যান্সার হবে ফলস। তারপর আমরা জানবো নট গিভেন সম্পর্কে। ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, যদি এটির উপর আপনার কোনো ইনফরমেশন দেওয়া না থাকে প্যাসেজের মধ্যে, কোশ্চেনে আছে বাট প্যাসেজে নাই, তখন আমরা ধরে নিব এটা নট গিভেন। এখানে বলা আছে যে মাইকেল ফ্যারাডে ছিল প্রথম ব্যক্তি যে কিনা পার্কিন্সের সক্ষমতাটাকে স্বীকার করছিল একটা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসাবে। যদি প্যাসেজের মধ্যে আমরা যদি এই ধরনের কোনো ইনফরমেশন না দেখি, অর্থাৎ মাইকেল ফ্যারাডে প্রথম ব্যক্তিও ছিল না দ্বিতীয় ব্যক্তিও ছিল না, প্যাসেজে এই ধরনের কোনো ইনফরমেশন নাই, তখন আমরা এটাকে নট গিভেন হিসেবে ধরব। তারপর আমরা জানবো গ্যাপ ফিল সম্পর্কে। গ্যাপ ফিলের মধ্যে আপনার অনেকগুলো কোশ্চেন টাইপ থাকে, যেমন সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সামারি উইথ ক্লু, ডায়াগ্রাম, ফ্লো চার্ট কমপ্লিশন। এটি হলো আপনার গ্যাপ ফিল। কোশ্চেন 1 থেকে 7।
1 থেকে 7টা গ্যাপ ফিল আছে। কমপ্লিট নোটস বিলো। চুজ ওয়ান ওয়ার্ড অনলি। এখানে যদি আপনার লেখা থাকে চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ড, তখন 2 ওয়ার্ডের বেশি আপনি অ্যান্সার দিতে পারবেন না। যেহেতু এখানে 1 ওয়ার্ড মেনশন করা আছে, তাহলে আপনাকে একটা ওয়ার্ডই দিতে হবে। যদি আপনি তার অধিক দেন তখন আপনার অ্যান্সারটা কিন্তু ভুল হবে। আমরা যদি এখানে গ্যাপ ফিলগুলো দেখি, এখানে ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে তারা ইনফরমেশন একটা প্যাসেজ দিছে। নিউ কামিন্স স্টিম ইঞ্জিন ওয়াজ ইউজড ইন মাইন্স। তাহলে নিউ কামিন্স স্টিম ইঞ্জিনটাকে ব্যবহার করেছিল মাইন্সের মধ্যে টু রিমুভ ওয়াটার রিমুভ করতে। বাট আমাদের গ্যাপ ফিলটা যেহেতু এখানে আছে, আমরা এখানে দেখি ইন ওয়াট অ্যান্ড বাল্টন স্টিম ইঞ্জিন, ওয়াট এবং বাল্টনসের স্টিম ইঞ্জিন দ্য মুভমেন্ট অফ সামথিং ওয়াজ লিঙ্ক টু এ গ্যাস সিস্টেম। গ্যাস সিস্টেমের সাথে আপনার মুভমেন্ট অফ সামথিং, কিছু একটা মুভমেন্টটাকে কি করছে, লিঙ্ক করছিল। যে জিনিসটাকে লিঙ্ক করছিল ওই জিনিসটাই হবে আনসার। আপনার গ্যাপ ফিলটা অনেক রকম ভাবে আসতে পারে। সামারি কমপ্লিশন আকারে আসতে পারে, সামারি উৎস সাথে আসতে পারে, ডায়াগ্রাম আকারে আসতে পারে, ফ্লোচার্ট কমপ্লিশন আকারে আসতে পারে। তারপরে আমরা দেখবো শর্ট অ্যান্সার কোশ্চেন। আমরা জানবো হোয়াট ইজ শর্ট অ্যান্সার কোশ্চেন। আপনার শর্ট অ্যান্সার কোশ্চেন বলতে বোঝে আপনাকে শর্ট কোশ্চেন দিয়ে একটা শর্ট অ্যান্সার দিতে হবে। যেমন এখানে দেওয়া আছে চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, অর্থাৎ আপনি শর্ট অ্যান্সার কোশ্চেনের মধ্যে 2টা ওয়ার্ডের বেশি অ্যান্সার হিসেবে নিতে পারবেন না, সর্বোচ্চ 2টা ওয়ার্ডকে আপনি অ্যান্সার নিতে পারবেন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, বিফোর পার্কিন্স ডিসকভারির পূর্বে উইথ হোয়াট গ্রুপ ইন সোসাইটি ওয়াজ কালার পার্পল অ্যাসোসিয়েটেড। অর্থাৎ পার্কিন্সের আবিষ্কারের পূর্বে কোন গ্রুপটার সাথে কালার পার্পলকে সংযুক্ত করা হয়েছে একটা সোসাইটির মধ্যে। এখন যে গ্রুপটার নামটা আপনি প্যাসেজের মধ্যে খুঁজে পাইবেন, ওই গ্রুপটাই হবে আনসার, ওই গ্রুপটার নামটাই হবে আনসার। তারপরে আমরা দেখবো মাল্টিপল চয়েস অথবা এমসিকিউ অথবা আপনার ডাবল এমসিকিউ। আমরা আপনার এটা আপনার লিসনিং এর ক্লাসেও জেনেছি। সো চুজ দ্য কারেক্ট লেটার এ, বি, সি অর ডি। আপনার 4টা অপশন থেকে একটা অপশনকে চুজ করতে হবে যেটি হবে কারেক্ট অ্যান্সার। যেখানে আমরা লিসনিং এ দেখছিলাম 3টা অপশন এমসিকিউ এর ক্ষেত্রে, বাট রিডিং এর ক্ষেত্রে সেই জিনিসটা ডিফারেন্ট। রিডিং এ আপনাকে 4টা অপশন দিব, 4টা অপশন থেকে একটা অপশন চুজ করতে হবে যেটি হবে আপনার কারেক্ট অ্যান্সার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, রাইটার সাজেস্ট করছে যে পিপল মে হ্যাভ ডিফিকাল্টি স্লিপিং ইন মাউন্টেন। মানুষের পাহাড়ে ঘুমাতে সম্ভবত অসুবিধা হতে পারে, বিকজ কারণ। এখন যে কারণে আপনার ঘুমাতে অসুবিধা হইবে, আপনি যখন প্যাসেজ থেকে ওই জিনিসটা বাইর করতে সক্ষম হইবেন, তখন এখানের মধ্যে আপনি রাইট অ্যান্সারটা চুজ করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। বাট আপনার আইএলটিএস রিডিং এর এমসিকিউটা অনেক কঠিন হয়ে থাকে। তারপর আমরা জানবো লিস্ট অফ হেডিং সম্পর্কে। এটি হলো আপনার লিস্ট অফ হেডিং। আপনার আইএলটিএস এর কোশ্চেন টাইপগুলোর মধ্যে লিস্ট অফ হেডিং অনেক গুরুত্বপূর্ণ। লিস্ট অফ হেডিং এর তারাই ভালো করে যাদের রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো। এখানে লিস্ট অফ হেডিং বলতে বোঝে আপনাকে অনেকগুলো লিস্ট দেওয়া থাকবে নাম্বারিং ভাবে। এই নাম্বারিং গুলো থেকে আপনার ধরেন এই নাম্বারের আমরা লিস্ট অফ হেডিংটা বাইর করব। তো এখানে আপনি যখন এই নাম্বারটা প্যাসেজটা পড়বেন, তখন আপনি পড়ে এখান থেকে এটার হেডিংটা, এটার মেইন যে সামারিটা আপনাকে বাইর করে যদি বলে আপনি যে এই প্যাসেজের মধ্যে যদি এই সম্পর্কে তথ্য দেয়, তার ডিফিকাল্টিস অফ টকিং অ্যাবাউট স্মেল সম্পর্কে কথা বলাটা কঠিন। যদি এই প্যাসেজের মধ্যে আপনি বাইর করেন যে আপনার স্মেল সম্পর্কে কথা বলাটা কঠিন, এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া থাকে, তখন এর লিস্ট অফ হেডিংটা হবে এটা। তাহলে এটা হলো আপনার লিস্ট অফ হেডিং। তারপর আমরা জানবো ইনফরমেশন ম্যাচিং সম্পর্কে। ইনফরমেশন ম্যাচিংটা আপনার কিছুটা লিস্ট অফ হেডিং এর মধ্যে সিমিলার, বাট আপনার লিস্ট অফ হেডিং থেকে ইনফরমেশন ম্যাচিংটা একটু কঠিন হয়ে থাকে, কারণ আপনার ইনফরমেশন ম্যাচিংটা আপনার ডিসঅর্ডার হয়। একটি হলো আপনার ইনফরমেশন ম্যাচিং। আমরা যদি দেখি হুইচ প্যাসেজ কন্টেইনস ফলোইং ইনফরমেশন, এই ফলোইং ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফটা কন্টেইন করে। আমরা যদি দেখি এখানে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল অফ ডিফারেন্ট ওয়েজ, মানে ভিন্ন ওয়ের এক্সাম্পল ইন হুইচ, যেখানে প্যারালাক্স প্রিন্সিপাল হ্যাজ বিন অ্যাপ্লাইড, যেখানে প্যারালাক্স প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা এখানে যদি এই ইনফরমেশনটা এতে পাই, তাহলে এই হবে অ্যান্সার। আর যদি আমরা এই ইনফরমেশনটা সিতে পাই বা ডিতে পাই, তখন আমাদের ডি অথবা সি হবে অ্যান্সার। এক্ষেত্রে আপনার এটাকে বলা হয় ডিসঅর্ডার, অর্থাৎ আপনার 14 অ্যান্সারটা এও হতে পারে, আবার আপনার ডিও হতে পারে। তো এটা হলো আপনার ইনফরমেশন ম্যাচিং। তারপরে আমরা জানবো নেম ম্যাচিং সম্পর্কে। হোয়াট ইজ নেম ম্যাচিং? আপনার লিস্ট অফ ম্যাচিং বলতে বোঝায় এখানে আপনার অনেকগুলো মানুষের লিস্ট দেওয়া থাকবে।
এই মানুষগুলো কি বলছে আপনার প্যাসেজের মধ্যে, ওদের ইনফরমেশনটা বাইর করে এখানে ম্যাচ করতে হবে। আমরা যদি দেখি ম্যাচ ইজ স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টকে ম্যাচ করে উইথ কারেক্ট পার্সনের সাথে এ বি সি অর ডি। তাহলে এখানে এ বি সি ডি অর ডি তবে আপনার লোকগুলো লিস্ট দেওয়া আছে। আমরা যদি দেখি এডমন্ড হ্যালি, আমরা প্যাসেজে যদি বাইর করি এডমন্ড হ্যালি, এখানে এডমন্ড হ্যালি প্যাসেজের মধ্যে কোন ইনফরমেশনটা দিছে, ওই ইনফরমেশনটা আমরা এখান থেকে নিয়ে এই জায়গাতে ম্যাচ করব। ম্যাচ করার পরে যদি আমাদের এই যে ইনফরমেশনটা 19-এর সাথে ম্যাচ হয়ে গেছে, তাহলে এডমন্ড হ্যালি আপনার এই জায়গায় অ্যান্সার হিসাবে বলবে। 19 নম্বরের অ্যান্সার হবে এ। এটি হলো আপনার নেম ম্যাচিং। অ্যান্ড ফাইনালি আমরা জানবো সেন্টেন্স এন্ডিং সম্পর্কে। এটি হলো আপনার সেন্টেন্স এন্ডিং। আপনার সেন্টেন্স এন্ডিং বলতে বোঝায় কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। সো প্রত্যেকটা সেন্টেন্সকে কমপ্লিট করে কারেক্ট এন্ডিং এর সাথে। এখানে আপনার এই ইনফরমেশনটা প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে এবং প্যাসেজ থেকে আপনার পরে বাকি অংশটুকু আপনার পরে এখান থেকে আপনার মিলিয়ে নিতে হবে। এখন যদি আপনার প্যাসেজে 38 নম্বরে দেওয়া থাকে থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং বিকজ ইট। সো আপনার এই ইনফরমেশনটা দেওয়ার পরে বিকজ এটির পরে যে ইনফরমেশনটা আপনি প্যাসেজের মধ্যে পাবেন, ওই ইনফরমেশনটাকে আপনাকে এখানে আসি মিলাইতে হবে। যদি আপনার সিটা মিলে যায় 38-এর সাথে, তাহলে সি হবে অ্যান্সার 38-এ। সো এটি হলো আপনার সেন্টেন্স এন্ডিং। এবার আমরা যদি দেখি আপনার আইএলটিএস রিডিং এ অনেকগুলো কোশ্চেন টাইপ থাকে, বাট এই কোশ্চেন টাইপগুলোর মধ্যে কোন কোশ্চেন টাইপগুলো এক্সামের মধ্যে বেশিরভাগ আসে এবং কোন কোশ্চেন টাইপগুলো বেশি কঠিন হয়ে থাকে। আপনি বেশিরভাগ ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন অথবা ইজ নট গিভেন এই কোশ্চেন টাইপগুলো আপনি এক্সামে পাবেন মোস্ট অফ দ্য টাইম, এবং আপনার এগুলো অনেক সহজ হয়ে থাকে। এবং গ্যাপ ফিল, এটা আপনার বেশিরভাগ সময় ট্রু ফলস নট গিভেন মধ্যে আপনি পাইবেন। আপনার এই কোশ্চেন টাইপগুলো অনেক সহজ হয়ে থাকে এবং এগুলো আপনার 100% আপনার এক্সামের মধ্যে পাবেন। তারপরে আমরা যদি দেখি শর্ট কোশ্চেন অ্যান্সার, আপনার শর্ট অ্যান্সার কোশ্চেনগুলোর ক্ষেত্রে এগুলো আপনার আগের এক্সামে লাইক প্রিভিয়াস এক্সামগুলো তো অনেক আসতো, বাট বর্তমান সময়ে আপনার এক্সাম টাইপগুলো আপনার মেন এক্সামে খুব রেয়ারলি আসে। মাল্টিপল চয়েস অথবা এমসিকিউ এটা আসার সম্ভাবনা আপনার 50-50 থাকে, বাট এই কোশ্চেন টাইপটা অনেক কঠিন হয়। আইএলটিএস রিডিং এর কোশ্চেন টাইপগুলোর মধ্যে সবচাইতে কঠিন এবং হার্ডেস্ট কোশ্চেন টাইপ হলো আপনার মাল্টিপল চয়েস অথবা এমসিকিউ। তারপরে লিস্ট অফ হেডিং এ আসার সম্ভাবনাটাও বেশি থাকে। ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং, সেন্টেন্স এন্ডিংটা এখন বর্তমানে কম আসে, বাট আপনার নেম ম্যাচিং, লিস্ট অফ হেডিং এবং ইনফরমেশন ম্যাচিং এই ম্যাচিংগুলো আসার সম্ভাবনা বেশি থাকে এক্সামের মধ্যে। ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলের পরে এই ম্যাচিংগুলো আপনার বেশিরভাগ সময় থাকার সম্ভাবনা থাকে।